আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, রাষ্ট্রপতিকে সরিয়ে কি সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হচ্ছে? তারপর কি বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান কি পেতে যাচ্ছেন এক অভূতপূর্ব ক্ষমতা, নাকি এই ক্ষমতার লড়াইয়ের অন্তরালে হারিয়ে যেতে বসেছে আমাদের সার্বভৌমত্ব? তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন ভয়াবহ খেলার শিকার হতে যাচ্ছে বাংলাদেশ? উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে আজ বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও গভীর বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শক এবং বিশ্ব ভূ রাজনীতিতে আগ্রহীদের জন্য এই প্রতিবেদনে উঠে এসেছে কিছু চরম সংবেদনশীল এবং উদ্বেগের তথ্য। 2024-এর 5 অগাস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমীকরণে সশস্ত্র বাহিনী এক ভিন্ন ভূমিকা পালন করেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঐতিহাসিক পরিবর্তনের সুবিধাভোগী একটি রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এক অভূতপূর্ব সম্মানে ভূষিত করার পরিকল্পনা করছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে, সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার অব দ্য আর্মড ফোর্সেস পদে স্থলাভিষিক্ত করার তোড়জোড় চলছে। শুধু তাই নয়, অতি সম্প্রতি মার্কিন প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্টিফেন ওহলার মার্কিন নৌবাহিনীর একদল উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে ঢাকা সফর করেন। সেই সফরে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশি কর্তৃপক্ষকে এমন পরামর্শ দেওয়া হয়েছিল যে তারা যেন জেনারেল ওয়াকারুজ্জামানকে চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদমর্যাদা প্রদান করার বিষয়টি বিবেচনা করেন। অর্থাৎ প্রতিরক্ষা কাঠামোর শীর্ষে সেনা প্রধানের একক প্রভাব ও মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা দৃশ্যমান হচ্ছে। সাংবাদিক এনায়েত কবির তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাংলাদেশে বর্তমানে সামরিক বাজেট নির্ধারণ কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তথ্য আদান প্রদানের বিষয়ে নজরদারি করার মতো স্পষ্ট একচ্ছত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নেই। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কিছুটা নজরদারি পরিচালনা করে, কিন্তু এই ধরনের সংবেদনশীল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ বা তদারকি করার জন্য তাদের প্রয়োজনীয় আইনি বা প্রাতিষ্ঠানিক ক্ষমতা দেওয়া হয়নি। সংবিধান বা আইন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও সেনাবাহিনীর ওপর কোনো সরাসরি প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব নেই। নীতিগতভাবে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও কার্যক্ষেত্রে বিভিন্ন বাহিনীর প্রধানরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন, যিনি সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্মড ফোর্সেস ডিভিশন পরিচালনা করে থাকেন। বর্তমানে এই প্রাতিষ্ঠানিক কাঠামোর ফাঁকফোকর সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণকে দুর্বল করে তুলছে। প্রতিবেদনে আরো তুলে ধরা হয়েছে যে জুলাই গ্রুপ বা তথাকথিত অভ্যুত্থানের পেছনের মূল সুবিধাভোগীরা রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে অত্যন্ত সক্রিয়। তাদের বিশ্বাস, রাষ্ট্র ক্ষমতার উপর নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখা সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একেবারেই অসম্ভব। এই কারণেই তারা সেনাবাহিনীকে সরকারের ভেতরে ও নীতি নির্ধারণে আরো গভীরে টেনে আনতে চাইছে। বাংলাদেশের মানুষের তীব্র জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মনোভাব এবং সেনাপ্রধানের এই আনচেকড বা নিয়ন্ত্রণহীন ক্ষমতার বৃদ্ধি আন্তর্জাতিক রাজনীতিতেও তরঙ্গ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্র এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদাররা বাংলাদেশের অভ্যন্তরীণ সামরিক প্রভাব বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে সেনাবাহিনীতে অভ্যন্তরীণ মতভেদ তীব্র আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষার নামে সামরিক কর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একতরফা অবস্থান নিয়েছেন।
তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে ভিন্ন মত পোষণের অভিযোগে 30 জনেরও বেশি সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত, কারারুদ্ধ অথবা সামরিক হেফাজতে আটকে রেখেছেন। অন্যদিকে চাকরিচ্যুত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান ও তার সহযোগীরা বর্তমানে জামাতে ইসলামের প্রত্যক্ষ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তৎপরতা চালাচ্ছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হাসিনুর রহমানই বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি শুরু করেছিলেন। তার বিরুদ্ধে 64টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি একসময় সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমানের সমর্থক হিসেবে পরিচিত হলেও বিএনপির মূলধারার রাজনৈতিক কাঠামোতে কোনো স্থান পাননি। বর্তমানে তিনি জামাতের সশস্ত্র নেটওয়ার্কের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অনন্য অবদানের কারণে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন ধরে আন্তর্জাতিক বিচার বা তদন্ত এড়াতে সক্ষম হয়েছে। তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এই ইতিহাস নতুন নয়। 2001-6 মেতে বিএনপি জামাত জোট সরকারের সময় চালুকৃত অপারেশন ক্লিন হার্টের সময় থেকেই সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ শুরু হয়। তখন জামাতে ইসলামের ব্যাপক রাজনৈতিক প্রভাব ছিল এবং সামরিক হেফাজতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুদণ্ডের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠনের পর ডেপুটেশনে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আরো বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলেও জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা কখনোই প্রাতিষ্ঠানিক তদন্ত পরিচালনা করেনি। সেনাবাহিনীতে চরমপন্থী ও উগ্রবাদী মতাদর্শের অনুপ্রবেশের ইতিহাসও বেশ পুরনো। মেজর জিয়ার ব্যর্থ জিহাদি অভ্যুত্থানের চেষ্টা প্রমাণ করেছিল কিভাবে সেনাবাহিনীর ভেতরে গণতন্ত্র বিরোধী শক্তি শিকড় গেড়েছিল। 2001 থেকে 2024 সালের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিম, হারকাতুল জিহাদ এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সৈনিক ও নন কমিশন অফিসার হিসেবে সেনাবাহিনীতে অনুপ্রবেশ করে। সামরিক একটি সূত্রের দাবি, জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সেনাপ্রধান থাকাকালীন বিভিন্ন গণতন্ত্র বিরোধী সংগঠনের কর্মীদের সশস্ত্র বাহিনীতে ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত 5 অগাস্টের সরকার পতনের পর বেশ কিছু সেনা সদস্যকে উল্লাস করতে দেখা যায় এবং কিছু অতি উৎসাহী সৈনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরেও অংশ নেয়। সামরিক সূত্রে জানা গেছে, 5 অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা কাঠামোকে রক্ষা করতে সেনা নেতৃত্ব ব্যর্থ হয়েছিল মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহীদের অভ্যুত্থানের আশঙ্কায়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনাকে নিরাপদে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে পাকিস্তান ফ্যাক্টরের পুনরুত্থান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি প্রতিবেশী দেশ ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে প্রকাশ্য উদ্বেগ প্রকাশ করেছেন। সামরিক সূত্রের দাবি, বাংলাদেশ সীমান্ত এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতে ইসলামী নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাপ্রধান শুরুতে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন তথাকথিত জামায়াত ক্ষমতায়ন শুরু করে, তখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতে শুরু করেন। তারা সেনা সদর ও জাতীয় প্রতিরক্ষা নীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছেন। গত 24 আগস্ট সংবাদ সম্মেলনে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেন যে বাংলাদেশ মক্কা সামরিক জোটে যোগ দিতে আগ্রহী, তবে
ভূরাজনৈতিক বাস্তবতায় মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী তিনটি দেশের সাথে যেমন বাংলাদেশের সীমান্ত নেই, তেমনি তাদের নিজেদের মধ্যেও কোনো ভৌগোলিক সীমান্ত নেই। ফলে এটিকে কোনো সাধারণ আঞ্চলিক সামরিক জোট বলা চলে না। মূলত মধ্যপ্রাচ্যের শাসকরা দশকের পর দশক ধরে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে মার্কিন ইসরায়েলি নিরাপত্তা বলয়ের উপর নির্ভর করে আসছিল। কিন্তু ইরান ও মার্কিন ইসরায়েল পক্ষের সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে ওয়াশিংটন আর আরব মিত্রদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারছে না। ফলে সৌদি রাজপরিবার পাকিস্তান ও তুরস্কের সাথে নতুন সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে বাধ্য হচ্ছে। আর এই প্রক্রিয়ায় পাকিস্তান এখন বাংলাদেশকে টেনে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে। প্রতিবেদনের শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সপরিবারে পাকিস্তানে ফিরে গেছেন। বর্তমানে ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাস কার্যত পরিচালিত হচ্ছে দেশটির আইএসআইয়ের স্টেশন চিফ কামরান ডাঙ্গালের নেতৃত্বে। আমি প্রশ্ন করেছি শুরুতে যে রাষ্ট্রপতিকে সরিয়ে সেনা সর্বাধিনায়ক বা সিডিএস করা হবে বা করার প্রক্রিয়া চলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে। দর্শক, যারা একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন তারা কি বলতে পারেন যে আপনি সূক্ষ্ম সেনা শাসনের অধীনে এই মুহূর্তে নেই? একটু যদি খোঁজ খবর রাখেন, একটু যদি পেছনের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে নেপথ্যে সেনা শক্তি দিয়ে বর্তমান রাষ্ট্র কাঠামো পরিচালিত হচ্ছে। এখন যদি সেনা প্রধান সেনা সর্বাধিনায়ক হন কিংবা জেনারেল থেকে তাকে ফিল্ড মার্শাল বানানো হলো পাকিস্তানি কায়দায়, বাংলাদেশ আসলে একদম পুরোপুরি পাকিস্তানি কায়দায় ঢুকতে চাইছে। পাকিস্তানে যেমন সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির আছেন, ঠিক তেমনি বাংলাদেশে সেই রকম একটি প্রক্রিয়া চালানোর চেষ্টা চলছে এবং পাকিস্তানে আসলে সরকার পরিচালনা করছে সেনাবাহিনী। যে কোনো সময় সরাসরি বসে যেতে পারে। ফিল্ড মার্শাল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু এই অবস্থাটায় বিরাজমান। রাষ্ট্রপতির ক্ষমতা সেনা সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কেড়ে নেওয়ার ফলে সেনা প্রধান হবেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এবং যদি সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রপতির আসনে বসেন বা বসে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশে কিন্তু এখন ভেতরে ভেতরে সেই অবস্থায় চলমান। আপনি দেখবেন যে সরকার অত্যন্ত দুর্বল। আপনি সামনে থেকে যে রাজনৈতিক সরকারটি দেখছেন কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না। এই কন্ট্রোল করতে পারছে না ইস্যুতে সেনাবাহিনী বলতে পারে যে সরকার যেহেতু পারছে না, তাহলে আমরা দেশে শৃঙ্খলা ফেরানোর কোনো রাস্তা দেখছি না। আমরা একটা সময়ের জন্য দায়িত্ব নিচ্ছি এবং রাষ্ট্র পরিচালনা করছি। বাংলাদেশে যদি হঠাৎ করে এমন ঘটনা ঘটে যায়, অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। প্রিয় দর্শক, ইনায়েত কবিরের এই বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক, সামরিক ও ভূ রাজনৈতিক ভবিষ্যতের এক জটিল ও বিপজ্জনক চিত্র তুলে ধরে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কার, বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব এবং সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টি এখন বাংলাদেশ ও সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক বড় প্রশ্নচিহ্ন। শেষ পর্যন্ত আমাদের কপালে কি আছে সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকার যে কিভাবে চলছে এটা আমরা বুঝতে পারছি না, এবং সম্ভবত জনাব তারেক রহমান সাহেব নিজেও বুঝতে পারছেন না যে তার সরকার আসলে কিভাবে চলছে। এই সরকারে অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা যারা আমজনতা তারা বুঝতে পারছি না যে এই লোকটা কি করে উপদেষ্টা হলো,
এই ভদ্রলোক কি করে এমপি হলেন, এই ভদ্রলোক কি করে যাকে বলা হয় মনোনয়ন পেলেন, এই লোকটা কি করে মন্ত্রী হলেন, বিএনপির লোকও বুঝতে পারছে না, সাধারণ আমজনতা বুঝতে পারছে না। ফলে কি হলো, সরকারে আছে, মন্ত্রী আছে, এমপি আছে, কিন্তু তাদেরকে নিয়ে জনগণের কোনো আবেগ নেই, উচ্ছ্বাস নেই, কিচ্ছু নেই। রীতিমতো একটা তুচ্ছতাচ্ছিল্য, সবাই করছে যে কিসের এমপি, কিসের মন্ত্রী, এই জিনিসগুলো। এবং কোনো মানে সামাজিক অনুষ্ঠানে একজন মন্ত্রী এসছেন, একজন এমপি এসছেন, সেখানে একটা উৎসবের আমেজ কাজ করে। আমরা যখন সংসদ সদস্য ছিলাম, বা এখন তো কিছুই নেই, কিন্তু যদি বাজারে যাই, যদি একটা অনুষ্ঠানে যাই, বা আগে যেতাম যখন এমপি ছিলাম, কোন একটা বিয়ের অনুষ্ঠানে যাই, ওখানে মনে হয় যেন একটা চাঁদের হাট বসে। এই সরকারের মধ্যে আপনি দেখেন তো কোন ব্যক্তিটি আছে যিনি গেলে এরকম মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার কাছে আসবে। কিছু দালাল, কিছু ফুরিয়ার দলের কিছু লোকজন আছে, স্বার্থের জন্য হয়তো একটু 1-2 মিনিটের জন্য দৌড়াদৌড়ি করে, 2-4টা সেলফি তোলার জন্য, কিন্তু এর বাইরে কোন রকম অ্যাট্রাকশন কারোর বিরুদ্ধে নেই। বরং এখানে অনেকগুলো বিষয় কন্ট্রাডিক্ট এন্ড কনফ্লিক্ট করছে। এই গাছের ছাল, ওই গাছের বাকল, এই গাছের ডাল, একজনের হম্বিতম্বি, একজনের লম্ফজম্ফ, আর একজনের বাড়াবাড়ি, আর খুব দ্রুত দপ্তর পরিবর্তন। যেখানে দরকার সেখানে লোক নেই, আর যেখানে দরকার নেই সেখানে 3-4 জন লোক। আপনি যোগাযোগ মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, একজন মানে মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চালানো হচ্ছে। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ে এই গত কয়েক মাসে 4-5 জন লোক এখানে পরিবর্তন হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এখানে গিয়ে দেখেন তথ্য আমাদের দেশে এটি এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নয়। এর কারণ হলো আমাদের যারা চলচ্চিত্রের নায়কের কখনো মন্ত্রীর কথা মতো চলে না। যারা ভালো নায়িকা তারা কখনো মন্ত্রীর কাছে যায় না। এক্সট্রা যারা লোকজন আছে মানে এরাও মন্ত্রী ঠন্ত্রী সমস্ত পাত্তা দেয় না। এক ওই যে সুসন্দার পেছনে একটু ঘুরতে গিয়ে বঙ্গবন্ধু জমানার এক মন্ত্রী, ববিতার যে বড় বড় সুচন্দা, জহির রায়ের ওয়াইফ, তার প্রতি একটু অ্যাট্রাকশন অনুভব করেছিলেন এক মন্ত্রী, খুব বিখ্যাত মন্ত্রী। পরবর্তীতে বঙ্গবন্ধু এটা জানার পর তার চাকরি চলে গেল। ওই যে মাহিয়া মাহি তার সাথে অশ্লীল এবং অশ্রাব্য আচরণ করার কারণে দেখা গেল মুরাদের চাকরি চলে গেল, ডাক্তার মুরাদের চাকরি চলে গেল। ফলে এই তথ্যমন্ত্রী কি হলো না হলো এটা নিয়ে কিছু আসে যায় না। এই তথ্যমন্ত্রী গত কিছুদিন যাবৎ মানে বলতে গেলে আওয়ামী লীগ জমানা থেকে আরো পৌঁছে গেছে, যেখানে এখানে প্রথম থেকে যেমন আবুল কালাম আজাদ বয়স্ক মানুষ, তাকে দেওয়া হলো, কোনো কাজ মানে ইফেক্টিভ না, ভদ্রলোক মানুষ। তারপরে এখানে দেওয়া হলো সেই হাসান মাহমুদকে কিছুদিন দেওয়া হয়েছিল কিনা জানি না, তারপর দেওয়া হলো হাসানুল হক সাহেবকে, এরপরে মোহাম্মদ আরাফাতকে। মানে এদের কথার মতো কোনো সংবাদপত্র, কোনো চলচ্চিত্র নায়ক, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানে একটা ক লিখেছে, একটু কোমর দুলিয়েছে, একটু ওনা দিয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিছু টেলিভিশন মালিক, ধরিবাস টেলিভিশন মালিক, তারা এরকম 2-1 জনকে নিয়ে একটু আদর যত্ন করেছে, একটু খাবার দাবার দিয়েছে, একটু নরম জিনিসের সংস্পর্শ দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে তারা হয়তো কিছু সুযোগ সুবিধা নিয়েছে। এর বাইরে এটার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তো এইরকম তথ্য মন্ত্রণালয় এই মুহূর্তে মনে হচ্ছে যে 10টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমান। সেখানে উপদেষ্টা আছে, সেখানে প্রেস সচিব আছে, সেখানে মন্ত্রী আছে, সেখানে প্রতিমন্ত্রী আছে, এবং এর মধ্যে একজন মন্ত্রী বাদ হয়ে নতুন মন্ত্রী চলে আসলো, এরকম। আর অন্যদিকে যেটা এই মুহূর্তে সরকারের মানে ইউনিট সরকারের পতন ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত বড় একটা মন্ত্রণালয় যেখানে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, তারপর যেখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এটার অধীনে এনএসআই আছে, এরপরে বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, পুলিশ তো আছেই। এত বড় বৃহৎ একটি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে সালাউদ্দিন সাহেব একা।
তিনি একদিকে পার্লামেন্ট সামলাচ্ছেন, অন্যদিকে সংবিধান সামলাচ্ছেন, অথচ এখানে সরকারের কোনো গুরুত্ব দিচ্ছে না। অথচ এই সময়ের অভাবে দেখা গেল যে এই মন্ত্রণালয়ের একটার পর একটা ব্যর্থতা সারা বাংলাদেশকে অস্থির করে তুলেছে। আচ্ছা, এরপর ধরুন আরো অনেকগুলো আমি উদাহরণ দিতে পারবো। তো এই যে কাজগুলো সরকার করে যাচ্ছে সেই কাজকর্মের মধ্যে বেশিরভাগ 90% কাজ মনে হচ্ছে অনাহত, অপ্রয়োজনীয়, আননেসেসারি, দরকারি নেই। তেমনি আমাদের ধরেন ধর্ম মন্ত্রণালয়, এই ধর্ম মন্ত্রণালয়ে এটা কোনো মন্ত্রণালয়ই নাই, কখনো এই মন্ত্রণালয় নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। এখানে আওয়ামী লীগের জমানাতে যারা ধর্মমন্ত্রী ছিলেন, আমার যেমন ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে পুরো সময়টা আমার সবচেয়ে বেশি কাজ করার সুযোগ হয়েছে দুটো কারণে। এখানে হলো উনি ধর্মমন্ত্রী ছিলেন, অ্যাডভোকেট শাহজাহান সাহেব সম্পর্কে আমার চাচা, পটুয়াখালী সদর আসনের এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আমার চাচা, আমি তার ভাতিজা, আমি পাশের যাকে বলা হয় গলাচিপাতে এমপি। ফলে উনি বয়স্ক মানুষ, 74-75 মানুষ, একেবারে সরল সোজা মানুষ। আমি যা বলতাম পুরো সময়টাতে ধর্ম মন্ত্রণালয়টা বেসিক্যালি আমি যা বলতাম সেটাই হতো। তো ওখানে আমি আসলে আমি কিচ্ছু দেখিনি। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রেস আছে, সেই প্রেসের কিছু কাগজপত্র সেই কেনা হয়, ছাড়া হয়, এখানে আসলে কিছুই নাই। হজ ওমরা এখানে যায় কিছু লোকজন পাঠায়, এই ওই মন্ত্রণালয়ে সামান্য কিছু লোকজন পাঠায়, এখন ওটাও বোধহয় বন্ধ। একটা গুরুত্বহীন মন্ত্রণালয়, সেই গুরুত্বহীন মন্ত্রণালয়ে যেখানে বিমান ভাড়া, সিভিল এভিয়েশন থেকে শুরু করে এদেরই কাজ বেশি, আর হলো চাঁদ দেখা কমিটি, কয় তারিখে চাঁদ উঠবে কি উঠবে এরকম কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টরস আছে, এটা গঠন করে, ওখান থেকে কিছু বইটি আগে বের হতো, এখন কোনো বইও বের হয় না। বলেন এখানে কাজটা কি? এইরকম একটা জায়গাতে মোফাজ্জেল হোসেন নামক যে ভদ্রলোক কাইকোবা, তাকে মন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমনি ঝানু পলিটিশিয়ান, আগেও এরশাদ জামানাতে মন্ত্রী ছিলেন, এখন অসুস্থ, কিন্তু উনি যদি অসুস্থ থাকেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলেই কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। এখানে সচিব থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমার জমানাতে আমরা যখন এমপি ছিলাম, এখানে দেখেছি যারাই ধর্ম মন্ত্রণালয়ের সচিব হয়েছে ধরে নেওয়া হয় যে এটা সবচেয়ে একটা দুর্বল মিনিস্ট্রি এবং সবচেয়ে যাকে বলা হয় নিরীহ গোবেচারা, যে সচিবের দ্বারা কোনো মন্ত্রণালয় চালানো সম্ভব নয়, কিন্তু হয়ে গেছে সচিব, তাকেই ধর্ম সচিব বানানো হলো। এই মন্ত্রণালয়ে আওয়ামী লীগের জামানাতে এই অবস্থা হয়েছে, আগেও একই অবস্থা হয়েছে, আর এবার তারেক সাহেবের জমানায় এসে এই মন্ত্রণালয়ে আবার নতুন আর একজন প্রতিমন্ত্রী দিয়ে যে ঝামেলাটা তৈরি করা হচ্ছে, এই ঝামেলায় এমন আছে সরকারের পতন ঘটে যেতে পারে। এমনিতে দেখেন আমাদের ধর্মীয় সেক্টরটা নানা কারণে উগ্র হয়ে গেছে। এদের মধ্যে গত 2 বছরে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রচন্ড স্পৃহা জেগেছে, যেটা এই ধর্মীয় সম্প্রদায়ের কারো হয়নি। এরা জামাত, চরমোনাই, হেফাজত থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছেন, তারা সবাই নিজেদেরকে খলিফাতুল মুসলিমিন হিসেবে গত 2 বছর যাবৎ চিন্তা করেছে। এরপরে ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে আবার দেখা গেল এদের মধ্যে আবার দ্বন্দ্ব বিবাদ, সংঘাত শুরু হয়ে গেছে। হেফাজতের সঙ্গে তাবলিগের দুটো গ্রুপ, তারপরে শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত এদের একটা গ্রুপ, লামা জাহাবি একটা গ্রুপ, তারপরে এরকম অসংখ্য 73টা ফ্যাকড়া। এই বিষয়গুলো অতীতের যে কোনো সময় একদম 100% হয়ে আছে। এটা উত্তপ্ত, আমাদের এই মুহূর্তে যত সোশ্যাল ক্রাইসিস আছে, যত রকম সমস্যা আছে, তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা, ধর্মীয় সংগঠন এবং ধর্ম রিলেটেড যারা রাজনীতি করেন, এই সমস্যাটা এখন সবচেয়ে বড় অস্থির। এবং এই সমস্যার কারণে পশ্চিমে আতঙ্কগ্রস্ত, ভারত আতঙ্কগ্রস্ত,
জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, মূলত এই মানে ধর্মীয় অস্থিরতার কারণে। তো এইরকম যখন একটা অবস্থা, সেখানে আসলে সরকারের কি করা উচিত, সেই কাজগুলো না করে সরকার কি করলো, এখানে একজন নতুন ধর্ম প্রতিমন্ত্রী দিল, যার এগেনস্টে 99% মুসলিম, 1% মানে এই সে যে একটা গ্রুপ, সেই গ্রুপকে প্রতিনিধি করে বলা হচ্ছে লা মাযহাবী, এরা কোনো মাযহাব মানে না। এটা হলো প্রথম। এদের আরেকটি পরিচয় রয়েছে, এরা হলো আহলে হাদিস। তারা হাদিসে কি আছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে, আর এর বাইরে হাদিস ছাড়া অন্য কোনো কিছু তারা মানে না। তো এই গ্রুপের মধ্যে একজন সংসদ সদস্য, এই গ্রুপের প্রবক্তা, তাকে এখানে বানানো হলো প্রতিমন্ত্রী। ফলে 99% মুসলিম এবং এর সাথে যারা ধর্মীয় রাজনীতি করে তারা এখানে বেঁকে বসলো। এখন এই ভদ্রলোকে যে লিঙ্কন, যিনি প্রতিমন্ত্রী, এটা কিভাবে এলো, তারেক রহমান সাহেবের কাছাকাছি এলো কি করে? ইটস এ হিউজ কোশ্চেন ফর মি। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে লা মাযহাবী যে গ্রুপ আছে, সেখানে ওই রাজশাহী অঞ্চলের এক ভদ্রলোক আছেন, রাজ্জাকি না কি বিন রাজ্জাক যেন এক ভদ্রলোক, দেখে বোঝা যায় লেখাপড়া জানে না, লুঙ্গি পরে ঘোরাফেরা করে। এই কয়েক দফা সে মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে মার খেয়েছে, তার গাড়ি গুড়ি ভাঙচুর করেছে। তার তুলনায় তার ছেলেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মোর ডিসেন্ট, লেখাপড়া জানা মানুষ। তো এই লোক ওয়াজ করে কেন, এই লোকের এত ভক্ত কেন, এত লোকজন কেন, এটা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু এর কারণ হলো সে একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে, এই লা মাযহাবী সম্প্রদায়। এবং তারা এই ইসুফ বিন মানে কি রাজ্জাক বিন ইসুফ বা ইসুফ বিন রাজ্জাক, এরকম এই ভদ্রলোককে তারা সবসময় মাথায় করে নাচে এবং যা বলে তাই, রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে। এই লোক কখনো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোনো অবস্থা, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের যে সকল মাহফিল রয়েছে, সেই সকল মাহফিলে এই বাপ এবং ছেলে তারা সার্বজনীন নয়। বাংলাদেশে যেভাবে ধরেন কাদিয়ানী আছে, কাদিয়ানীরা যেভাবে আলাদা থাকে, এরকম লা মাযহাবী এবং আহলে হাদিসের যারা লোকজন রয়েছেন, তারা এই আলাদা একটা সম্প্রদায়ভুক্ত হয়ে দীর্ঘদিন ছিল। ইউনূসের জমানাতে আমরা এই প্রথম দেখলাম এরা গণভবনে চলে গেছে, মানে যমুনাতে চলে গেছে, একদম সারিতে বসে বসে ইউনূসের কাছে কাছে গিয়ে কথাগুলো বলছে। তখন থেকে বুঝলাম যে এই লা মাযহাবীদের যে মূল যে পলিটিক্যাল পাওয়ারটা, শক্তিটা, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা, এটা ইউনূস সাহেবের ভিতরে ঢুকে গিয়েছিল বা ইউনূস সাহেবের জায়গাতে চলে গেছিল। এবং এদের কারণে ইউনূস সাহেবের সাথে অনেকের সম্পর্ক, জামাতের সাথে একটা অবিশ্বাস সম্পর্ক শুরু হয়, অনেকের সাথে এদের সাথে সম্পর্ক শুরু হয় এই বাপ বেটার কারণে। এখন সেই লোকগুলো, মানে সেই বাপ বেটা, সেই লা মাযহাবী কিংবা আহলে হাদিস, এরা সেই ইউনূসের জমানাতে যে পাওয়ারফুল হয়ে উঠেছিল, এরা হুট করে এখন মন্ত্রী হয়ে গেল, চুপ মন্ত্রী গেল। এখন দাবি উঠতেছে ওই যে ওই লোক যে ওয়াজিন লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এবং মধ্যে আমি তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সে দেখি তারেক রহমান সাহেব, সম্ভবত তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে সে বোধহয় দেখা করতে আসছিল, আলেম ওলামারা সবাই আসছে, এর মধ্যে এই বাপ বেটাও আসছে। তো সবাই তারেক রহমান সাহেবের সবার সাথে যে হ্যান্ডশেক করছে, সবাই দাঁড়িয়েছে, আর সে বসে বসে সে হ্যান্ডশেক করেছিল। তখন আমি বলছিলাম যে এইরকম একটা জাত বেয়াদব আমি মানে আলেমদের মধ্যে, টুপি পলাদের মধ্যে দেখিনি। একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দলের প্রধান, এমনকি ওই ভদ্রলোক যে বদলতে আসছে, তারেক রহমান সাহেবের বয়স বেশি, তারেক রহমান সাহেবের বয়স এখন 62 বছর, ওই ভদ্রলোকের বয়স 55-56 বছর বেশি হবে না। তো সে উঠে দাঁড়ালো না, অর্থাৎ তার ছেলে, তার ছেলে কিন্তু ঠিকই উঠে দাঁড়ালো, কিন্তু সে উঠে দাঁড়ালো না। তাদের ফতোয়া হলো যে হাদিসে নাই, বসে বসে যত বড় লোকই আসুক না কেন তার সম্মানে দাঁড়ানো যাবে না।
বসে বসে তার সাথে কথা বলতে হবে, বসে বসে তার সাথে মুসাফা করতে হবে। এই হলো অবস্থা। এই লোকগুলো জানে না যে কালচারটা কি, সংস্কৃতিটা কি। বাংলার সংস্কৃতি আর কলকাতার সংস্কৃতি এক নয়, নেত্রকোনার সংস্কৃতি আর সিলেটের সংস্কৃতি এক নয়, সিলেটের আর বরিশালের সংস্কৃতি এক নয়। এই যে কাস্টম, সংস্কৃতি, প্রথা, এই প্রথা যে কোনো ধর্ম, মত, আইন, কানুনের ঊর্ধ্বে। কখনো কোনো ধর্ম প্রথাকে চ্যালেঞ্জ করেনি, প্রথার সঙ্গে কমপ্লাই করেছে। আমরা বাংলাদেশে যে এই যে খাবার খেয়ে আমরা গরু খাই, আচ্ছা আপনি বলেন তো সৌদি আরবে গরু আছে? আর যখন সৌদি আরবে গরু, হাতি এই জিনিসগুলো ছিল, তা আমরা কেন গরু খাই? গরু কিভাবে হারাম হলে এটা আপনি হাদিসে কোথায় পাবেন? আপনি দেখেন তো, এখন উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এখন বলছে দুম্বার মাংস খাও, উটের মাংস খাও। হাদিস অনুযায়ী তো বাংলাদেশে আপনি অন্য কোনো মাংসই খেতে পারবেন না। এগুলো কেন আসছে? এগুলো কাস্টমস এর মাধ্যমে আসছে। কাস্টম মানে প্রথার মাধ্যমে আসছে। তো এই জিনিসগুলো না মনে করে এরা যে কাজগুলো করছে, সেই কাজগুলো আবার ইউনূসের জমানা থেকে ট্রান্সফর্ম হয়ে তারেক রহমান সাহেবের সেখানে চলে আসছে এবং এসে সরাসরি এখন প্রতিমন্ত্রী হয়ে গেছে। এখন কথায় কথায় হাদিস, বায়তুল মোকাররমে খুতবা দেওয়ার চেষ্টা, এবং এই জিনিসগুলো নিয়ে কবে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়, আর সেই সংঘর্ষের দায় কিভাবে যে তারেক রহমান সাহেবকে পরিশোধ করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।